আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো জমিদার বাড়িতে। কোথাও কোনো শব্দ নেই। ঝিঝি পোকারাও মুখ বন্ধ করে রেখেছে। তারাও বুঝেছে এই পুরনো আমলের বাড়িটি একটা মৃত্যুপুরী। এই বুঝি কোনো শব্দ হলো, এই বুঝি লাশ পড়ল। নতুন খেলা শুরু হয়েছে যেন। বাঁচা মরার খেলায় জয়ী হবে কে তা বলা বাহুল্য। পরীর দিকে তাকিয়ে আছে শায়ের। পালককে কেন মেরেছে তার উত্তর সে দেয়নি এখনো। দিবে কিনা তা শায়েরের ভাবান্তর দেখে বোঝা যাচ্ছে না। সে শুধুই পরীকে দেখছে। প্রিয়তমার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে হৃদয়। চোখ জ্বলছে, তবুও মন ভরছে না। পরীর নতুন রূপে দগ্ধ হচ্ছে সে। চোখ থেকে অশ্রু ঝরছে পরীর। সে পারছে না স্বামীর কাছে কঠোর হতে। এত কিছু জানার পরেও ওর মনে হচ্ছে কোথাও একটা কিন্তু রয়ে গেছে, যা পরী এখনো জানে না। নওশাদ যে সম্পূর্ণ সত্য বলেছে তার তো কোনো প্রমাণ নেই। শুধুমাত্র নওশাদের কথার উপর ভিত্তি করে শায়েরকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। পরী অশ্রুসিক্ত আঁখি মেলে শায়েরের দিকে তাকালো। কথার প্রসঙ্গ পাল্টে বলে, আমাকে ভালোবাসবেন মালি সাহেব? চমকে তাকালো শায়ের। পরী আবার তার মত বদলে ফেলেছে। খানিকটা দূরে দাঁড়ানো পরী। শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে পরী শায়েরের দিকে এগোতে লাগলো। আমার শরীরে অনেক ক্ষত মালি সাহেব, আপনার ভালোবাসা দিয়ে সব সারিয়ে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। দড়ি দিয়ে বাঁধার কারণে পেটে লম্বা দাগ হয়ে আছে। উন্মুক্ত সেই স্থান নীলচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে তা জ্বলজ্বল করছে। এক পলক সেদিকে তাকিয়ে পরীর মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ করে শায়ের। পেটের ক্ষত থেকে পরীর চোখের ক্ষত আরো গভীর, যা সারানোর ক্ষমতা ওর নেই। পরীর মুখোমুখি হয়ে দাঁড়ালো শায়ের। শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে পরীর চোখে চোখ রাখল। আপনি আমাকে ভালোবাসেন? হঠাৎই পরী শায়েরের বুকে সামুদ্রিক ঢেউয়ের মতো আছড়ে পড়ল। শায়ের নিজেও কাল বিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরল তার পরিচানকে। অল্প সময় আলাদা ছিল দুজনে, অথচ মনে হচ্ছে বহুকাল আলাদা ছিল দুজনে। পরে নিজেও সমস্ত শক্তি দিয়ে ধরেছে শায়েরকে। ওরা দুজনেই খুব ভালো করে জানে ওরা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না কখনোই। শায়ের যতই অন্যায় করুক না কেন, পরী ওকে ছাড়তে পারবে না। আপনি কি পালককে সত্যি হত্যা করেছেন? শায়েরের বুকে মুখ গুজে বলে উঠল পরী। শায়ের দেরি না করেই জবাব দিল, আপনাকে মিথ্যে বলার সাহস আমার নেই পরিজান। হ্যাঁ, আমি পালককে মেরেছি। শায়েরের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে পরী। চোখের জল মুছে বলে, কেন মেরেছিলেন তাকে? সে কি ক্ষতি করেছিল আপনার? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তি আমি পছন্দ করি না, তাই পালককে মরতে হয়েছে। শুধু তাই নয়, শেখরকেও রাখিনি, ভবিষ্যতেও কাউকে আসতে দেব না। বেশ শান্ত স্বরেই জবাব দেয় শায়ের। এতে কিছুটা রেগে গিয়ে পরী বলে, এজন্য আপনি পালককে মারবেন কেন? ভালোবাসা চাওয়া কি অপরাধ? আপনিই তো বলেছিলেন মেয়েরা ফুলের মতো, তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়, লড়াই করার জন্য নয়। তাহলে আপনি কেন মারলেন তাকে? আমি তার সাথে লড়াই করিনি, তাকে তার প্রাপ্যটুকু দিয়েছি। ভালোবাসা নিয়ে নোংরা খেলা আমি পছন্দ করি না। কি এমন খারাপ দেখলেন তার মাঝে আপনি? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তির আগমন আমি হতে দেব না। আপনি ওই প্রসঙ্গ বাদ দিন। আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না।
মুখ ফিরিয়ে নিল পরি। বিতৃষ্ণায় ভরে যাচ্ছে মনটা। সে আর সায়রের দিকে তাকালো না। তখনই সায়র কক্ষ ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে এলো। হাতে করে সে একটা মলমের কৌটো নিয়ে এসেছে। কাছে এসে পরীর হাত ধরে বলে, এদিকে আসুন, মলম লাগিয়ে দিচ্ছি। যত রাগ সায়রের উপর পরি দেখাক না কেন, দিন শেষে সায়রের স্পর্শ পেলে পরীর রাগ মিলিয়ে যায় নিমিষেই। এই পুরুষটিকে সে ফেরাতে পারে না কিছুতেই। পরীকে পালঙ্কের উপর বসিয়ে আঁচল সরিয়ে দেয়। শক্ত করে বাঁধার কারণে দাগটা হয়েছে। সায়ের হাত বোলায় নীলছে দাগে। তারপর মলমটা লাগাতে থাকে। আপনাকে বেঁধেছিল কে? নওশাদ? না, কবির। ওকে মেরে ভালো করেছেন, না হলে ওকে আমিই মেরে দিতাম। কেন? আপনাকে ছুঁয়েছে সে, ওর বেঁচে থাকার অধিকার নেই। মৃদু হাসে পড়ি। আমাকে ছুঁয়েছে বলে আপনি কবিরকে মারতে চান? আর কবির আমার আপাকে ছুঁয়েছে বলে আমি তাকে মেরে দিয়েছি। আপনার আমার মাঝে অনেক তফাৎ, তাই না? আপনার আমার মাঝে তফাৎ আছে পরিজান। আপনি পবিত্র একটা ফুল, আর আমি ভুল। ভুল মানুষদের প্রিয় থাকতে নেই, তাই তো আমার প্রিয় আমার থেকেই হারিয়ে যাচ্ছে। বলুন না, পালক কি এমন পাপ করেছিল যে আপনি তাকে শাস্তি দিলেন? সায়ের দাঁড়িয়ে গেল। বারবার একই প্রশ্ন কেন করছেন? এই প্রসঙ্গ বাদ দিন। তাহলে বের হয়ে যান এখান থেকে। সায়েরের উত্তরের আশা না করে ওর হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল পরি। দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল। পানিতে ভিজে উঠল ঘন পাপড়িগুলো। পরি বলে উঠল, আপনার সাথে যেন আর কখনো না দেখা হয় মালি সাহেব। আপনার জন্য আর কেউ আসুক বা না আসুক, আমি আসবো পরিজান। আমার ভালোবাসা একটুও কমবে না পরিজান। সারা রাত ওভাবেই কেটে গেল দুজনের। পরি দু চোখের পাতা এক করতে পারেনি। সকাল হতেই সে ঘর থেকে বের হয়। দরজার পাশেই সায়েরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে। চোখ বন্ধ সায়েরের, বোঝাই যাচ্ছে সে ঘুমাচ্ছে। পরি ওখান থেকে চলে এলো। অন্দরের উঠোনে এসে পুরো বাড়িতে চোখ বুলালো। পরির মনে পড়ল সোনালির কথা। কত কানামাছি খেলেছে সে বোনের সাথে। সোনালির চোখ বেঁধে পরি চারপাশে ছোটাছুটি করত। সাথে রূপালীও এসে যোগ দিত। 3 বোন মিলে মাতিয়ে রাখত জমিদার বাড়ি। কিন্তু আজ সেই বাড়িকে মৃত্যুপুরী মনে হচ্ছে। সময়ের ব্যবধানে কত কিছু বদলে গেল। পরি রূপালীর ঘরে গেল। পিকুল ঘুমাচ্ছে, রূপালী বসে আছে। পরি ঢুকতেই রূপালী সোজা হয়ে বসে। পরি কিছুক্ষণ রূপালীকে দেখে বলে, আব্বা কেন আমাকে মারতে চায় তা আমি পুরোপুরি জানি না আব্বা, তুমি কি জানো? আর কিছু না লুকিয়ে সব বলো আমাকে। কাছে আয়, বস এখানে। পরি বসল রূপালীর পাশে। বড় আপা প্রাণবন্ত ছিল জানিস পরি। সে না বলা কথা বুঝে যেত। আম্মার মনের কথা সবচেয়ে বেশি বুঝতো বড় আপা। আপা যখন ছোট তখন সে দেখতো কাকা আমার সাথে খারাপ আচরণ করে, কিন্তু আব্বা কিছুই বলে না। সব জেনেও কেন আব্বা কিছু বলে না এটা আপার ভালো লাগেনি। সব সময় এসব চিন্তা করতো আপা। তবে তার উত্তর পেত না। রাখালের সাথে প্রেম করার পর ওর প্রশ্নগুলো চাপা পড়ে যায়। কিন্তু আবার সেই প্রশ্ন সামনে আসে যেদিন কাকা আম্মাকে বৈঠকে একা পেয়ে সুযোগ নেয়। ওই দিন আপা আম্মাকে বাঁচায়। সেদিন আব্বার সাথে আপার অনেক ঝগড়া হয়, যার ফল ভোগ করে আম্মা। আব্বা এখনো আম্মার গায়ে হাত তোলে। এজন্যই আম্মার শরীর সব সময় অসুস্থ থাকে।
আমি এখানে না থাকলেও জানি যে পালক সব জানতে পেরেছিল। আম্মার শরীরের দাগগুলো দেখে পালকের বুঝতে বাকি থাকে না এই সব কিছু আব্বার কাজ। পরি আমাদের আম্মার ঘরে ঢোকা নিষেধের একটাই কারণ ছিল, তা হলো আমরা যেন এটা জানতে না পারি আব্বা একটা নরপিশাচ। আমরা কোনো ভুল করলে আব্বা আম্মাকে প্রচুর মারতো। ছোট আম্মাও কম মার খায়নি। জুম্মানকে আব্বা সাথে করে নিয়ে গেছে পরি। ওকেও আব্বা নিজের মতো তৈরি করবেন। তার প্রতিবাদ করতে গিয়ে ছোট আম্মা এখন নিজের ঘরে বসে আছেন। কি হয়েছে ছোট আম্মার? জুম্মানকে সে খারাপ হতে দিবে না, এই প্রতিবাদই তার কাল হয়ে দাঁড়িয়েছে। আব্বা আঘাতে রক্তাক্ত করেছে তাকে। আম্মা এখন তার কাছেই আছেন। যাই হোক, পরের কথায় আসি। পালক সব পুলিশকে বলে দিত, বিধায় তাকে মেরে ফেলা হয়েছে। আর সোনা আপাকে কেন মেরেছে? সোনা আপা সব সত্য জেনে গিয়েছিল। তুই জানিস, বন্যার সময় অনেকে মারা গিয়েছিল। ওরা অসুখে মারা যায়নি, ওদের মেরে ফেলা হয়েছিল। তারপর ওদের দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো চড়া দামে বিক্রি করে দেন আব্বা। এই কাজ অনেক আগে থেকেই করে আসছেন তিনি। ডাক্তারদেরও নিজ আয়ত্তে রেখেছেন তিনি। ইতিহাসের কোনো জমিদারের ভালো চরিত্র ছিল না, আজও নেই। তাদের দু চারটে রক্ষিতা না থাকলে চলেই না। আম্মা যে কি কষ্ট করেছে তা আমি বুঝেছি কবিরকে বিয়ে করার পর। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না, এতে স্বামী যতই খারাপ হোক না কেন। কবির যখন অন্য নারীর কাছে যেত তখন আমি ওই রাতটা কিভাবে কাটাতাম তা তুই বুঝবি না পরি। তুই এমন একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছিস যে শুধু তোর উপরেই আসক্ত। অন্য কোনো নারীর দিকে সে চোখ তুলে তাকায়নি, স্পর্শ তো দূরের কথা। আব্বার এসব জঘন্য কাজের জন্য আপা প্রতিবাদ করে, কিন্তু আব্বা তা মেনে নেয় না। তিনি আম্মার উপর জুলুম করে আপাকে থামাতে। এতে আপা ক্ষিপ্ত হয়ে আব্বাকে খুন করতে যায়। আরও অশান্তির সৃষ্টি হয় তখন। আম্মা তখন আপাকে দমিয়ে রাখে। তোর যখন 4 বছর বয়স, কি বুঝবি অতটুকু বয়সে? আম্মা বুঝতে পেরেছিল যদি আপা বেশি কথা বলে তাহলে আব্বা আপাকে মারতেও দ্বিধাবোধ করবে না। তাই আম্মা আপাকে বাঁচানোর জন্য চুপ থাকতে বলে। কিন্তু তার হলো কই, রাখালের সাথেই পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায়। রাখালকে অনেক মারে তখন। আপা সেটা দেখে আব্বার উপর আক্রমণ করে, তাই আব্বা সেদিন আপাকে মেরে ফেলে। কিন্তু গ্রামের সবাইকে এটা বলে যে আপা পালিয়ে গেছে। তুই প্রতিশোধ প্রবণ সেটা তুই ভালো করেই জানিস। আপাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস। অস্ত্র হাতে নেওয়ার সাহস তোর আছে, আব্বা সেটা ভালো করেই জানে। সুশীলকে তুই মেরেছিস সেটা জানতে পেরে আব্বার মনে ভয় ঢুকেছে, কারণ সে জানতো তুই একদিন না একদিন ঠিকই আপার মৃত্যুর কথা জানতে পারবি, আর সেদিন আব্বাকেও ছাড় দিবি না তুই। এজন্য তোকে আগেই মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আম্মা তোকে এই বাড়ির ভেতরে আগলে রেখেছেন বলে তোর কোনো ক্ষতি হয়নি। আম্মা সব সময় অসুস্থ থাকে কি জন্য জানিস? তোকে বাড়ি থেকে বের করার জন্য বলতো আব্বা, কিন্তু আম্মা তা করতো না। সেজন্য আব্বা খুব মারতো আম্মাকে। আমরা যাতে জানতে না পারি তাই আমাদের আম্মার ধারে কাছেও ঘেঁষতে দিত না। দাদিকে তুই খারাপ ভাবতি পড়ি, আমিও ভাবতাম, কিন্তু একবারও ভেবে দেখিনি দাদি কেন এমন করতেন। দাদি নিজেও জমিদারের স্ত্রী ছিলেন, তাহলে সেও আম্মার মতোই কষ্ট পেয়েছেন। দাদি সব সময় আম্মাকে কাকার থেকে বাঁচিয়েছেন। শুধু কাকা নয়, আরও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করেছেন। সবার সামনে কঠোর থাকলেও আম্মার কাছে তিনি নিজের মা হিসেবে থেকেছেন। আমরা ভুল বুঝেছি দাদিকে। জানি না এর শেষ কোথায়, আমার ছেলের ভবিষ্যৎ কি। কিন্তু পড়ি, এখনো সময় আছে। টায়ারের সাথে তুই চলে যা, তুই ওর সাথে ভালো থাকবি। পরি উঠে দাঁড়ালো, বলল, একটা অপরাধীর সাথে আমি যেতে পারবো না।
আব্বার সাথে সেও অপরাধ করেছে, শাস্তি তো তারও প্রাপ্য। শায়ের অতটা পাপ করেনি যা ক্ষমার অযোগ্য। তুই পারবি ওকে ক্ষমা করতে। তাকে শাস্তি পেতে হবে, তাহলেই সে ক্ষমা পাবে। এই কথা বলে কক্ষ ত্যাগ করে পরি। যাওয়ার সময় জেসমিনের ঘরে গিয়ে তাকে দেখে আসে। খুব বাজেভাবে সে মেরেছে জেসমিনকে, যা দেখে রাগ দমাতে পারে না পরি। তাই নিজ ঘরে চলে যায়। শায়েরকে সে আগের মতোই দেখে, তবে এবার সে জেগেছিল। পরীকে দেখেই সে উঠে দাঁড়ালো। সারা রাত বিনা নিদ্রায় পার করে ভোরের দিকে চোখ লেগে এসেছিল শায়েরের। পরি ঘর থেকে বের হতেই ঘুম ভেঙে যায় ওর। তাই সে পরীর ফিরে আসার অপেক্ষায় ছিল। পরি ফেরা মাত্রই সে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল। সেই দৃষ্টি উপেক্ষা করে ঘরে ঢুকলো পরি। শায়ের বাইরেই দাঁড়ানো। পরীর অনুমতি ব্যতীত সে ঘরে প্রবেশ করবে না। পরীর কাছে ঘরে ঢোকার অনুমতি সে চাইলেও না। পরি সেটা খেয়াল করে। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর পরি অধৈর্য হলো। সে ভেবেছিল শায়ের তার সাথে কথা বলবে, কিন্তু তা যখন হলো না, পরি নিজেই গেল শায়েরের কাছে। রাতে যেভাবে ওকে বের করে দিয়েছিল ঠিক সেভাবেই ভেতরে নিয়ে আসে। বলে, আপনার সমস্যা কি? আপনাকে একবার জড়িয়ে ধরবো? কণ্ঠে এতটাই মাদকতা ছিল যে পরীকে ভীষণ টানছে। শায়েরের চোখে সে না তাকিয়েই পালঙ্কে বসে পড়ল। শায়ের পরীর পায়ের কাছে বসে পড়ল। হাঁটুর উপর হাত রেখে বলল, চলুন না, আমরা চলে যাই। আমি আপনাকে হারাতে চাই না। নিজেকে নিয়ে আমার ভয় নেই, কোনো কালে ছিলও না। আমি শুধু আপনাকে চাই। দয়া করে ফিরে চলুন। আমিও চেয়েছিলাম আপনার সাথে ছোট্ট সংসার সাজাতে, আপনি আমি একসাথে সুখে থাকতে, আপনার আলিঙ্গনে ঘুমাতে, সকালে আপনার উষ্ণ পরশে ঘুম থেকে উঠতে, আপনার ফেরার অপেক্ষা করতে, একটা মিষ্টি ভালোবাসাময় জীবন কাটাতে। কিন্তু তা বোধহয় বাকি জীবনে আর হবে না। আমাকে বেঁচে থাকতে একটু ভালোবাসা দিন পরিজান। মরার পর আল্লাহ আপনাকে আমার থেকে আলাদা করে দেবে। বিচ্ছেদের কথা শুনে পরি দৃষ্টি মেলায় শায়েরের সাথে। বুকে অদৃশ্য ব্যথা অনুভব করল সে। এই খারাপ মানুষটা তার থেকে দূরে থাকবে? পরি বলল, পাপীরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, আপনি কেন পাবেন না? পারবেন না তার কাছ থেকে ক্ষমা এনে আমার সাথে থাকতে? আমি তো আপনার ক্ষমা পাচ্ছি না, আল্লাহকে আদৌ ক্ষমা করবে? আমার থেকে 1000 গুণ বেশি দয়ালু তিনি, ক্ষমা তিনি অবশ্যই করবেন। শায়ের পরবর্তী কথা বলতে পারল না। তার আগেই কুসুমের গলার স্বর ভেসে আসে। আফতাব শায়েরকে ডেকে পাঠিয়েছেন। তাই শায়ের বৈঠকে গেল। সেখানে শুধু আফতাব নয়, আখির, নওশাদও আছে। শায়ের ঘরটাতে চোখ বুলিয়ে নিল। তারপর নিজের চেয়ারে বসল। নীরবতা ভেঙে আফতাব বলে উঠল, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো শায়ের। আমাদের সাথে কাজ করে আমাদেরই বিরুদ্ধে গেছো। এখন তুমি বলো, এটা কেন করলে? আমি বিশ্বাসঘাতকতা করিনি, আপনারাই নিজেদের মুখোশ খুলে সামনে এসেছেন। কেন আমাকে না জানিয়ে পরিজানকে এখানে নিয়ে এসেছেন আপনারা? কেন সব সত্য জানিয়েছেন? এখানে আমার কোনো হাত ছিল না, তার কারণ তুমি খুব ভালো করেই জানো। ভারী হয়ে উঠল শায়েরের কণ্ঠস্বর। মৃদু চেঁচিয়ে বলে উঠল, আমি বলেছিলাম না যে আমার স্ত্রীর থেকে দূরে থাকবেন, তার কোনো ক্ষতি করার চেষ্টাও করবেন না। আমি তো তাকে নিয়ে ভালোই ছিলাম, তাহলে আপনাদের এত সমস্যা কোথায়? শায়েরের কথায় নওশাদও চিৎকার করে, গলা নামিয়ে শায়ের, তুমি নিজেই পরীকে মারার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলে, তাহলে তুমি মারলে না কেন? তুমি, আমি কেউই ভালো মানুষ নই।
তাই আমার প্রতিশ্রুতি সত্যি ভেবে তুমি ভুল করেছ, আমি নই। তাহলে এখন কি হবে? পরি তো আমাদের মারতে মরিয়া হয়ে উঠবে। সায়ের হাসল। একটা মেয়ের ভয় এত কাবু তুমি? পরি কতটা ভয়ানক তা তুমি জানো সায়ের? পরি চাইলে তোমাকেও মারতে পারে। আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নেব। এবার আখির মুখ খুলল। তুমি পারলেও আমরা পারবো না। তুমি যাই বলো না কেন, নিজেকে বাঁচাতে যদি পরীকে শেষ করতে হয় তাহলে আমরা তাই করব। আমার পরিজনের গায়ে একটা টোকাও আমি পড়তে দেব না। প্রয়োজনে শত শত লাশ পড়বে। তাহলে আমরা কি করব? কোভিডের মতো জীবন দেব? আপনাদের রক্ষা করার দায়িত্ব আমি নিলাম। আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। তারপরও পরিজনের কোনো ক্ষতি আপনারা করবেন না। নওশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বড়ই অদ্ভুত প্রেমিক তুমি সায়ের। তোমার স্ত্রী আমাদের মারতে চায়, আর আমরা তোমার স্ত্রীকে। মাঝে তুমি ঢাল হয়ে দাঁড়াবে? এর পরিণতি কি হতে পারে ভাবতে পারছো? পারবে পরীর সাথে লড়াই করতে? সায়ের জবাব দিল না, বের হয়ে গেল সেখান থেকে। নওশাদ বলল, দেখেছেন কেমন দাম্ভিকতা দেখালো? ইচ্ছে করছে ওকেই শেষ করে দেই। না, তা করা যাবে না। সায়েরের কাছে এমন প্রমাণ আছে যা আমাদের পতনের একমাত্র উপায়। আফতাবের কথায় বিরক্ত হলো নওশাদ। বলল, ও জীবিত থাকলে তো আমাদের ফাঁসাবে। এমনি এমনি তোমাকে মূর্খ বলি না আমি। তোমার থেকে দ্বিগুণ বুদ্ধি সায়েরের। সায়ের খুব ভালো করেই জানে আমাদের কার্যসিদ্ধি হলেই আমরা লোকেদের মেরে ফেলি। সায়েরও নিস্তার পেত না, তাই সব কিছু তৈরি করে রেখেছে সে। ওর মৃত্যু হলেও সব প্রমাণ প্রকাশ্যে আসবে। নওশাদ চুপ করে গেল। আখির বলল, পরীকে ছাড়লে চলবে না। আমি জানি পরী থেমে থাকবে না। সায়েরের উপর আমার এতটুকুও বিশ্বাস নেই। তাহলে আমাদের যে পরিকল্পনা সাজিয়ে পরীকে মারতে হবে, সায়ের যেন টের না পায়। যদি সায়ের জানতে পারে তাহলে সে আমাদের ছাড়বে না। নওশাদ, আখির আর আফতাব নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। সায়ের ঘরে ঢুকতেই পরীকে দেখতে পেল। হাতে তার একটা ছুরি। সেটাকেই পরী গভীরভাবে দেখছে। হাত ঘুরিয়ে পরিচর্যা করছে কিভাবে এটা চালাবে সে। সায়েরকে দেখে হাত থেমে গেল ওর। এগিয়ে এসে সায়েরের সামনে দাঁড়িয়ে বলে, কি কাজ করে এলেন? আমাকে মারার নতুন কোনো পরিকল্পনা করেছেন কি? মৃদু হাসে সায়ের। আপনি তো সবই শুনেছেন, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? কথা বলল না পরী। ভাবল সায়ের কি কোনোভাবে ওকে দেখে ফেলেছিল? পরে ওদের কথা লুকিয়ে শুনছিল। সায়ের দেখল কিভাবে? আপনার উপস্থিতি আমি চোখ বন্ধ করে বুঝতে পারি। আপনার শরীরের প্রতিটা লোমের সাথে আমি পরিচিত। কখনোই আমার থেকে নিজেকে লুকোতে পারবেন না। আমার বিশ্বাস করতে কষ্ট হয়, যে মানুষটা এত ভালোবাসতে পারে সে কি প্রাণ নিতে পারে? ভালোবাসা মানুষকে সব করাতে পারে। কথাটা বলে আরেকটু কাছে এলো সায়ের। পরীর যে হাতে ছুরি ছিল সে হাতটা উঁচু করে ধরে বলে, আপনি ঠিক এই ধারালো ছুরির মতো পরিজান আমার হৃদয় গেঁথে আছেন। সেই ধারালো ছুরির ফাঁক গলিয়ে চুয়ে পড়ছে আমার ভালোবাসা, যা শুধু আপনার জন্যই বরাদ্দ। না পারছি আপনি নামক ছুরিটা বের করতে, আর না পারছি ধরে রাখতে। বুকে থাকলে ব্যথা হয়, আর বের করে দিলেই মৃত্যু। এখন আমার কি করণীয় পরিজান? আমার যে খুব কষ্ট হচ্ছে। হাত থেকে ছুরিটা আপনা আপনিই পড়ে গেল। উৎকণ্ঠা হয়ে পরি বলে, আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আমি কঠোর হতে চাই। আমি তাদের শেষ করতে চাই যারা আমার শত্রু। আমি জানি আপনি এর মাঝেই আসবেন, তবে একটু সাবধানে থাকবেন। আপনি তো বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন।
আমরা দূরে কোথাও গিয়ে আল্লাহর কাছে আরজি জানাই। বারবার একই কথা বলছেন কেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি কোথাও যাব না। প্রতিশোধ না নিয়ে আমি যাব না। স্যার থামল। এইসব নিয়ে আর কথা বলল না। সে কিছুক্ষণ পর বলে উঠল, আপনাকে একবার জড়িয়ে ধরবো পরিজান? অনেক তৃষ্ণা পেয়েছে আপনাকে আলিঙ্গন করার। পরি শায়ের বুকে মাথা রাখে, আর শায়ের স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের তৃষ্ণা মেটায়। এ যেন বহুক্ষণের পিপাসা। আমার হাতে যদি ছুরি থাকতো আর সেটা যদি আপনার বুকে গেঁথে দিতাম, তাহলে কেমন হতো মালি সাহেব? সেটা আমার পরম সৌভাগ্য হতো পরিজান। আপনাকে বুকে নিয়েই দুনিয়া ত্যাগ করতে চাই আমি। আর আমি আপনাকে এই দুনিয়া আরো দেখাতে চাই। আর কেউ কোনো কথা বলল না। অনুভূতির সাথে মিশে গেল দুজনে। একদিকে ভালোবাসা, আর একদিকে প্রতিশোধ। কিভাবে সামলাবে পরি? আর শায়ের খারাপ মানুষগুলোকে বাঁচাতে গিয়ে ওর কি হবে? পরি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে, যদি সে শায়েরকে আঘাত করে, যতই সে শায়েরকে দূরে সরিয়ে দিক না কেন, শায়ের ছাড়া পরি অচল। নিষ্ঠুর এই নিয়তি ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিল, আলাদা করে দিল দুজনকে। সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা কেউই জানে না। কার ভাগ্যে কি আছে তাও জানে না। তবে শুধুমাত্র প্রার্থনার মাধ্যমেই মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রূপালী পিকুলকে কোলে নিয়ে উঠোনের এক কোণে বসে আছে। খুশি গ্রাস করে নিয়েছে এক অজানা কালো মেঘ, যার দরুন হাসি নেই কারোরই মুখে। তখনই অন্দরের দরজা পেরিয়ে একজন যুবক প্রবেশ করল। তাকে দেখেই কেঁপে উঠল রূপালীর সর্বাঙ্গ। পিকুলকে শক্ত করে ধরে সেই পুরুষের দিকেই তাকিয়ে রইল সে। পুরুষটি রূপালীর নিকটে এসে বলল, কেমন আছো রূপালী? ঈষৎ কেঁপে উঠল রূপালী। কতদিন পর এই কণ্ঠস্বর সে শুনতে পেল। সিরাজের চোখে চোখ রেখে দাঁড়ালো রূপালী। কম্পিত কণ্ঠে বলল, ভালো। আপনি কেমন আছেন? সিরাজ হেসে বলে, ভালো। তোমার ছেলে? পিকুলের দিকে তাকিয়ে রূপালী বলে, দেখতে তোমার মতোই হয়েছে, গায়ের রঙও তোমার মতোই সুন্দর। এতদিন পর কি মনে করে এলেন? সেই যে গেলেন, তারপর আর তো দেখাই দিলেন না। জীবনের সবকিছু চলে যাওয়া মানেই তো জীবন যাওয়া। তাহলে দেখা দেই কিভাবে বলো? আজ তাহলে দেখা দিলেন যে? জানি না কেন এসেছি, তবুও এসেছি। দোতলায় দাঁড়িয়ে পরি রূপালী আর সিরাজকে দেখছে। ভাবছে ওদের মিল হলে কত না সুন্দর হতো। কবির নামক খারাপ মানুষের সাথে জীবন জড়াতো না রূপালীর। এখন রূপালী সম্পূর্ণ একা, সবাই থেকেও নেই। সেই মুহূর্তে শায়ের ওর পেছনে এসে দাঁড়ালো। সিরাজকে দেখে খানিকটা অবাক হয়ে বলে উঠল, সিরাজ এখানে কেন? পরি পেছনে ফিরে তাকালো, বলল, মনে হয় আপার সাথে দেখা করতে এসেছে। ভুল ভাবছেন আপনি পরিজান। ভ্রু কুচকালো পরি। ভুল ভাবছি মানে? সবই যখন জেনেছেন, তাহলে এটুকু অজানা থাকবে কেন? সিরাজের থেকে আপনার বোনকে দূরে রাখুন। এখন আপনার সাথে বিপদ অন্দরের সবার, তাই যথাসম্ভব অন্দরে থাকার চেষ্টা করুন সবাই। কি বলতে চাইছেন আপনি? সিরাজ ভাইও? সেও আমার মতো আপনার বাবার সাথে কাজ করত, বাকিটা আপনি বুঝে নিন। পরি ঘাড় ঘুরিয়ে সিরাজের দিকে তাকালো। বিশ্বাস হলো না ওর, কিন্তু শায়ের তাকে মিথ্যে বলেনি। সিরাজও ছলনার আশ্রয় নিল। পরি এতে খুব বেশি অবাক হলো না, তবে ওর ভয় হলো রূপালীকে নিয়ে। কুসুম আর শেফালি মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে।
দুজনেই ভয় জীর্ণ শীর্ণ হয়ে আছে। কথা বলতেও তাদের গলা কাঁপছে। ওরাও জমিদার বাড়ির এই পরিণতি মানতে পারছে না, কখনো ভাবেনি এসব ব্যাপারে। যেদিন আফতাব জেসমিনের গায়ে হাত তোলে ওই দিনই সব পরিষ্কার হয় ওদের কাছে। আফতাবের মুখোশ উন্মোচন হয় সকলের সামনে। কিন্তু ওদের তো কিছু করার নেই, ওদেরও প্রাণ সংশয়। কখন জানি আবার মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। পরে জেসমিনের ঘর থেকে বের হয়ে নিজ ঘরে যাচ্ছিল। পথে কুসুম আর শেফালির কথোপকথনে থেমে যায়। এগিয়ে যায় ওদের কাছে। কি হয়েছে কুসুম? কুসুম চট করেই জবাব দিল, কিছু না আপা। আমার থেকে কিছু লুকাবি না, তাহলে তোদেরই বিপদ। এই বাড়িতে একমাত্র আমিই তোদের সুরক্ষা দিতে পারবো। বল, কি হয়েছে? শেফালি বলা শুরু করে, সবাই সবার আসল রূপ দেখাইছে আফা। ওই নস্তার বেডা এখন সুযোগ লইয়া আমাকে গায়ে হাত দেয়। আমি ডরে কিছু কইতে পারি না আপা। কে, নওশাদ? হ আফা। রাগ হওয়ার পরিবর্তে পরীর মুখে হাসি ফুটল। মাথায় যেন মুহূর্তেই বুদ্ধি খেলে গেল। পরীকে এভাবে হাসতে দেখে চমকে গেল ওরা দুজনে। কুসুম জিজ্ঞাসা করে, কি হইল আফা আপনার? তোরা দুজনেই পারবি আমার উদ্দেশ্য সফল করতে, পারবি তো? দুজনের একজনও কিছু বলে না, এমনকি কিছু বোঝেও নি পরীর কথা। পরী আবারও বলে, কুসুম, শেফালি, তোদের যা বলবো তোরা তাই করবি। ওই নরপিশাচদের দুনিয়া থেকে বিদায় করার জন্য তোরা থাকবি না আমার সাথে? আপনি সাহসী আফা, তলোয়ার চালাইতে পারেন, কিন্তু আমরা তো পারবো না। ওগো সামনে গেলেই ডর করে। পরী কুসুমের বাহু ধরে বলে, মৃত্যুর ভয় করলে ওরা বারবার মৃত্যুর ভয় দেখাবে, তোকে দুর্বল করে দেবে। সাহস রাখতে হবে কুসুম, তোকে তলোয়ার চালাতে হবে না, শুধু আমার কথা মতো কাজ করবি। দুজনেই রাজি হলো পরীর কথায়। পরীও খুশি হলো, দৌড়ে চলে গেল নিজ ঘরে। সোনালির ঘরের চাবি নিয়ে সেদিকে ছুটল। বহুদিন পর সোনালির ঘরের তালা খুলল পরী। ঘরের আনাচে কানাচে মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। বন্ধ থাকার কারণে ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। পুরো ঘরে চোখ বুলাই পড়ি। বিশাল বড় পালঙ্ক ঘরের অর্ধেক দখল করে আছে। আলমারি, টেবিল, চেয়ার একপাশে পড়ে আছে। ধুলো জমে আছে প্রতিটা আসবাবপত্রে। নিজের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখত সোনালি। ব্যক্তিগত কিছুতেই কাউকে হাত দিতে দিত না সে। আজ সেই ঘরটার এই অবস্থা। পরী আলমারি খুলে দেখল বোনের পোশাকগুলো ইঁদুরের বাচ্চারা ছুটোছুটি করছে। ওরা যেন উঠে পড়ে লেগেছে সোনালির স্মৃতি নিশ্চিহ্ন করতে। পরী বন্ধ করে দিল আলমারি, তারপর উকি দিল পালঙ্কের নিচে। বড় একটা টিনের বাক্স টেনে বের করল। ঢাকনা খুলতেই বাতাসে তার ভেতরের কাগজগুলো চারপাশে ছড়িয়ে পড়ল। লেখাগুলো সোনালির নয়, রাখালের। তার দেওয়া চিঠিগুলো যত্ন করে রেখেছে সোনালি, কিন্তু চিঠির প্রায় জায়গা কেটে ফেলেছে ইঁদুরগুলো। পরী বাক্স হাতড়ে কাপড় চোপড় পেঁচানো কিছু একটা বস্তু বের করল। সপ্তবর্ণে কাপড় সরাতেই সেটি মৃদু আলোয় চকচক করে ওঠে। হাতে তলোয়ারখানা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে। বহুদিনের পুরনো তলোয়ার থেকে মরিচা ধরেছে। তাই পরী তাতে শান দিতে নিচে নিয়ে গেল। পাথরে ঘষে ঘষে তলোয়ারে ধার দিচ্ছে পরী। সেই শব্দ মালা আর রূপালী ঘর থেকে পেয়েই বের হয়ে এলো। এমত অবস্থায় মালা মেয়েকে দেখে এগিয়ে গিয়ে বললেন, কি করস তুই পরী? শত্রু থেকে রক্ষা পেতে হলে অস্ত্র প্রয়োজন। মালা বসে পড়ল মেয়ের পাশে, আতঙ্কিত হয়ে বলে, আমি বড় মাইয়াডারে হারাইছি, তুই কি চাস তোরেও হারাই আমি? পরীর হাত থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, আপনার মেয়ে শহীদ হলে আপনার মাথা সবার সামনে উঁচু হবে আম্মা, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। তুই একটু থাম পরী। ভয় পাবেন না আম্মা, শয়তানের শাস্তি না দিয়ে আমি মরব না। মালা চোখের জল ফেলেন।
অন্দরের দরজা খোলার আওয়াজে পরিসহ সবাই সেদিকে তাকায়। আফতাবকে ভেতরে আসতে দেখে উঠে দাঁড়ায় পরি। পা চালিয়ে উঠোনে এসে বলে, কোন সাহসে অন্দরে এসেছেন? সাহস আছে বলেই এসেছি। আমার বাড়ি আমি যখন খুশি তখন আসব। পরি হাসল, বলল, ভেতরে আসলে প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে আপনার পক্ষে, তাই যেভাবে এসেছেন ঠিক সেভাবেই ফিরে যান। আফতাব গর্জন করে বলে, এত সাহস আসে কোথা থেকে তোর? আমার মুখের উপর কথা বলিস? মালা! কেঁপে উঠলেন মালা। আফতাব এবার তার উপর অত্যাচার করবেন নিশ্চিত হলো মালা। আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন তিনি। আফতাব বলল, তোমার মেয়ের সাহস বেড়েছে বুঝলাম। ওর কি জানের মায়া নেই, নাকি নিজের মায়ের প্রতি ভালোবাসা নেই? খবরদার, আমার আম্মার গায়ে হাত দিবেন না। এক আম্মাকে ঘরে ফেলে রেখেছেন, কিচ্ছু বলিনি, এবার আর চুপ থাকবো না। আপনার হাত হাতের জায়গাতে থাকবে না বলে দিলাম। তলোয়ার চালাতে জানি আমি। চুপ থাক পরি, অনেক হয়েছে। শুধু শায়েরের জন্য তোকে বাঁচিয়ে রেখেছি, তোকে তো তাড়াতাড়ি শেষ করেই দিব। পরি গলা উঁচিয়ে বলে, বের হন অন্দর থেকে, নয়তো লাশ পড়ে যাবে। পরির চিৎকারে শায়ের সেখানে উপস্থিত হয়েছে, তবে পরীকে সে থামালো না। আফতাব শায়েরকে বকতে লাগলো, কারণ শায়েরের জন্যই পরি বেঁচে আছে। আর এখন বাঘিনী হয়ে উঠেছে পরি, যখন তখন থাবা মারতে পারে। পরি বলল, সবাই শুনে রাখো, আজকের পর থেকে আমার অনুমতি ব্যতীত অন্দরে পুরুষ প্রবেশ নিষিদ্ধ। কোনো পুরুষ আসতে পারবে না, সে যদি আমার স্বামীও হয় তাও না। কথাটা বলে আফতাবের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো পরি। সেই দৃষ্টি এতটাই ধারালো ছিল যে আফতাবের সর্বাঙ্গে অদৃশ্য ক্ষতের দেখা দিল। কিছু না বলে সে অন্দর থেকে প্রস্থান করে। শায়ের কিছু পল পরীকে দেখে চলে গেল। পরীর হুকুমে কুসুম দরজা বন্ধ করে দিল। প্রথম পরিকল্পনা সম্পন্ন হলো। পরী এটাই চেয়েছিল। পরীর আসল উদ্দেশ্য শায়েরকে অন্দর থেকে সরানো। অতি চতুর শায়ের পরীর পরিকল্পনা বুঝতে সময় নেবে না, তাই আফতাবের সাথে সাথে শায়েরের আশাও বন্ধ করে দিয়েছে। পরী শেফালিকে ডাকল। শেফালি আসতেই সে বলে, যা বলেছি মনে আছে তো? মাথা নাড়ে শেফালি। পরী আবারও নিজের কাজে মন দেয়। ঘষে ঘষে চকচকে করে তলোয়ারটা, যেটা সূর্যের আলোতে চিকচিক করে ওঠে। এটাই পরীর শেষ হাতিয়ার, যেটা দিয়ে পরী শত্রুদের দমন করতে পারবে। সিরাজ আর নওশাদ বসে আছে বৈঠকে। আফতাব রেগে আখিরের সাথে বের হয়ে গেছে। শায়েরের দেখাও নেই। আপাতত ওরা দুজন বসে আছে। নওশাদ বলে উঠল, অনেক দিনের সফর শেষে আসলে, তা ব্যবসা কত দূর? সিরাজ আর মোড়া ভেঙে বলে, আরে ভাই, কত কিছু দেখলাম, কিন্তু সোনালির মতো কাউকেই পেলাম না। দুজনেই একসাথে হাসলো। নওশাদ বলল, আমি কিন্তু ভাই তোমার নাম পরীকে বলিনি, সব চেপে গেছি, যাতে তোমার উপর পরীর একটু বিশ্বাস থাকে। আরে আসতে বলো, পরীর কানে গেলে সব শেষ। আর যাই হোক, আমার এখানে থাকা বেশিক্ষণ চলবে না, পরীর সন্দেহ হবে। ওদের কথার মাঝখানে শেফালির আগমন ঘটল। সিরাজের জন্য নাস্তা এনেছে সে। শেফালিকে দেখে ওরা চুপ করে যায়। চোখের ইশারায় একে অপরকে সতর্ক করে। শেফালি চলে যেতে গিয়েও থেমে যায়। নওশাদকে দেখে ঘৃণা হচ্ছে ওর। আজ সকালেই কুপ্রস্তাব রাখে নওশাদ। শেফালি পরিমরি করে নওশাদের থেকে পালায়। ভয় করছে শেফালির, কিন্তু পরীর কথা মনে আসতেই সাহস পেল সে। হঠাৎই নওশাদের পা ধরে বসে পড়ল শেফালি। কাঁদতে কাঁদতে বলল, আমাকে মারবেন না ভাই, আমি আপনার সব কথা শুনবো, দরকার পড়লে অন্দরে সব খবর দিমু, তাও আমারে মারবেন না, আমার ডর করে অনেক, মারবেন না আমারে। শেফালির কান্না দেখে ভরকে গেল নওশাদ। বোঝার চেষ্টা করলো শেফালির মতলব। নওশাদ পা ঝাড়া দিয়ে বলে, পা ছাড় আমার, তোর মতলব আমি বুঝি না ভেবেছিস?
আমি জানি এসব পরি তোকে শিখিয়ে পাঠিয়েছে। আল্লাহ গো, ভাই কন কি? আমার কি পরি আপার মতো সাহস আছে? জানের মায়া হের না থাকলেও আমার আছে। আমি বাঁচতে চাই ভাই। আপনি বড় কর্তারে কইলেই হ্যাঁ শুনবো। ভাই আমারে রক্ষা করেন, তার লাইগা আমারে যা কইবেন আমি তাই করব। নওশাদ সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ শেফালির দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা তুই এখন যা, যখন বলবো তখন আসবি। পরি কি করে না করে সব বলবি এসে। শেফালি দৌড়ে চলে গেল। নওশাদ বিশ্রী গালি দিল শেফালিকে। সে বিশ্বাস করেনি শেফালির কথা। সে সিরাজকে উদ্দেশ্য করে বলে, মাগি ঢ্যামনা আছে, ভেবেছি ওর কথা বিশ্বাস করে বসে আছি। যত সব ফকিরের দল। সিরাজ মাথা ঝুঁকে আস্তে করে বলে, ওদের থেকেও সাবধানে থেকো, কখন কি করে বসে কে জানে। আমি আসি আজ, সময় হলে ঠিকই আসব। সিরাজ চলে গেল। নওশাদ রয়ে গেল। এখানে পরিওকে কিছু করতে আসবে না। বৈঠকে কয়েকজন রক্ষীও আছে, পরি এখানে আক্রমণ করতে পারবে না। তবুও আতঙ্কে থাকে নওশাদ, ভয়ে ঘুমোতে পারে না। কবিরকে সে বারবার স্বপ্নে দেখে। বিভৎস সেই চেহারাটা চোখের সামনে ভাসে ওর। এতদিন কোনো ভয় ছিল না ওর, সেদিন পরীর হত্যাকাণ্ড দেখে ভয় আছে সে। তাই সব সময় সতর্কতা অবলম্বন করে। এমনিতেই সে পঙ্গু, ওকে মারতে পরীর এতটুকু শক্তির প্রয়োজন হবে না। তাই সর্বদা রক্ষীদের সাথে রাখে সে। শেফালি অন্দরে গিয়ে সব বলে দিল পরীকে। পরী জানতো নওশাদ এত সহজে শেফালির কথা বিশ্বাস করবে না। তাই কিভাবে নওশাদকে সব বিশ্বাস করাবে তাও ভেবে নিয়েছে পরী। এখন শুধু সময়ের অপেক্ষা। এমন সময় রূপালীর কণ্ঠস্বর ভেসে আসে। সে ডাকছে পরীকে। তাই শেফালির সাথে দ্রুত কথা শেষ করে পরী রূপালীর কাছে গেল। বিধ্বস্ত অবস্থায় বসে আছে রূপালী। দেখে মনে হচ্ছে বহুক্ষণ অশ্রু বিসর্জন দেওয়ার জন্যই এই অবস্থা হয়েছে মেয়েটার। পরী নিঃশব্দে বোনের পাশে বসে বলল, কি হয়েছে আপা? মুহূর্তেই চোখ মুখ শক্ত করে নিল রূপালী। রাগে লাল হয়ে এলো ফর্সা চেহারাখানা। বোনের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারে না পরী, তবে কিছু জিজ্ঞাসাও করে না। যা বলার রূপালী নিজ থেকেই বলবে। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রূপালী বলে, অনেক হয়েছে পরী, আর না। আমি একজনকে নিজ হাতে খুন করতে চাই। তুই দিবি তোর তলোয়ারটা? আমি তাকে মেরে আবার তোকেই ফিরিয়ে দেব। কাকে মারবে আপা? কি হয়েছে তোমার? বড় আপার আরেক খুনি, যার নাম তোর অজানা পরী। কে সে? সিরাজ। আমাকে ঠকিয়েছে সিরাজ। ভালোবাসার ছলনায় আমাকে ফেলেছে পরী। সেই দিন কাকার সাথে হাত মিলিয়ে সিরাজই আমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল। সিরাজ বড় আপাকে পছন্দ করত, তাই আপা মরার পর নওশাদ আর কবিরের সাথে সেও। কথা শেষ না করে ফুপিয়ে কেঁদে ওঠে রূপালী। ঘৃণায় গা গুলিয়ে আসছে ওর। পরী অবাক হলো। তাহলে নওশাদ ওকে একটা মিথ্যে কথা বলেছে? ওদের সাথে সিরাজও ছিল। সে তার বোনকে বলে, কেঁদো না, শক্ত হও আপা। আমার ভালো লাগছে তোমার কথা শুনে। সিরাজকে আমি তোমার হাতেই ছেড়ে দিলাম। নিজের ক্ষোভ মেটাও। তবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই করবে সব। কিন্তু পরে আমার পিকুলের কি হবে? এতটুকু বাচ্চা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে? সেই চিন্তা তুমি করো না, আমি শীঘ্রই ওর একটা ব্যবস্থা করব। তুমি শুধু তোমার ভেতরের রাগ জন্ম দাও, দেখবে শত্রুদের প্রতিহত করতে পারবে, আর ভয়ও পাবে না। রূপালীর ঘর ত্যাগ করে পরী। ওর ভীষণ খুশি লাগছে আজ। পরী ভেবেছিল সিরাজের আসল চেহারা সামনে এলে রূপালী নিজেকে সামলে নিতে পারবে না। কিন্তু রূপালী যে এভাবে নিজেকে সামলে নেবে তা পরী কল্পনাও করেনি। সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব। পরের দিন সকালবেলা কুসুম ভয় ভয় পা রাখে বৈঠকে। পিঠা আর শরবত দিয়ে আসে সবাইকে।
ওই খারাপ লোকগুলোর সামনে গেলে মনে হয় এই বুঝি ঝাঁপিয়ে পড়বে ওদের উপর, তাই সে দৌড়ে পালিয়েছে। চায়ের বাদে সকলেই উপস্থিত সেখানে। নওশাদ যেই না শরবত খেতে যাবে তখনই শেফালি চিৎকার করে বলে, শরবতে বিষ মেশানো আছে, কেউ খাইয়েন না। এই যে শুনছেন, আপনাকেই বলছি, গপ্পবাসুর নিজের স্বাদ বদল করে আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধে 6:30টায় নিয়ে আসতে চলেছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের বাড়ি বুড়ো বুট। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।